দেখ, এক্সাম্পল 5 থেকে অঙ্কগুলো করাবো। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এরকম টাইপের অঙ্ক এমসিকিউতে আসতে পারে, পরীক্ষায় পেতে পারিস। কোশ্চেন পড়ছি, মন দিয়ে শুনবি। বলছে কি, ইফ প্রফিট ইজ 1/5 অফ দ্য সেল প্রাইস। বইয়ের দিকে তাকা সবাই, কোশ্চেনের দিকে তাকা, 5 নম্বর কোশ্চেনের দিকে তাকা। ঠিক আছে, পেয়েছিস কোশ্চেনটা খুঁজে? 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, আমি আবার পড়ছি। বলছে ইফ প্রফিট ইজ 1/5 অফ সেল প্রাইস, মানে প্রফিট কত বলেছে? 1/5 বলেছে, কার উপর? সেলের উপর 1/5। ঠিক আছে, দেন হোয়াট উইল বি দ্য পোর্শন অফ প্রফিট অফ দ্য কস্ট প্রাইস। এই যে এই কোশ্চেনটা বলেছে না, যতদিন তুই কমার্স নিয়ে পড়বি এই টাইপের জিনিস বারবার মাথায় রাখতে হবে। খুব মানে এরপরে যত উঁচু ক্লাস যাবে এই টাইপটা মাথায় রাখতে হবে। এখানে ওরা কি বলতে যেটাকে আমি সুন্দর করে বলছি, এখানে ধর একটা লিখলাম কস্ট, পাশে লিখলাম সেল। ওরা কি বলেছে বারবার করে পড়বো, প্রথম যেহেতু করাচ্ছি এটা 2 বার 3 বার 4 বার যতবার বুঝতে আসবে বোঝানোর চেষ্টা করবো। এখানে প্রফিট বলেছে কত, কত বলেছে? 1/5 বলেছে। 1/5 মানে জানিস কত? 1/5 মানে কি? 1/5। 1/5 1/5 মানে কি? 1/5 বা বলতে 5/1 ভাগ। 1/5 মানে আমি বললাম 1/5, সোজাসাপটা হিসাব। কার উপর বলেছে 1/5? সেলের উপর, অফ দ্য সেলের উপর। তাই আমি এখানে দেখ, বাঁদিকে লিখলাম সি আর ডান দিকে লিখলাম এস। সি মানে কি? কস্ট। সি মানে কস্ট। লিখতে পারিস, খাতা খোল, খাতা খোল, খাতায় লেখ, লেখ অঙ্কের নাম্বার দিয়ে লেখ কস্ট, আর এদিকে লিখবি সেলস। তাহলে 1/5 কার ঘরে লিখবো? সেলের ঘরে লিখবো 1/5। কি লিখবো? সেলের ঘরে লিখবো 1/5। ঠিক আছে, কোনো ডাউট নেই এখানে? কোনো ডাউট নেই? ডাউট থাকলে জিজ্ঞাসা করবি। আবার বলছি, আরো একবার বলছি, ওরা কোশ্চেনে প্রফিট বলেছে কত? 1/5। কার উপর 1/5 বলেছে? ওরা সেলের উপর বলেছে বলে সেলের ঘরে লিখলাম। ওরা যদি বলতো কস্টের উপর, তাহলে কস্টের ঘরে লিখতাম। ঠিক আছে, বলছে দেন হোয়াট উইল বি দ্য পোর্শন অফ প্রফিট অফ দ্য কস্ট। কস্টের উপর তাহলে কত হবে? কি করে করবো স্যার কস্টের উপর কত হবে? আমি তো অ্যান্সার বলে দিতে পারি। দেখ একটা কথা, দেখ সিস্টেমটা বলে দিচ্ছি। সেলটা কোন দিকে লেখা আছে? সেল বাঁদিকে লেখা আছে না ডান দিকে লেখা আছে? ডান দিকে। ডান দিক থেকে যখন তুমি বাঁদিকে আসবে তখন কি করবে? মাইনাস করবে। মনে রাখবি, ডান দিক থেকে বাঁদিকে আসতে গেলে কি করবো? মাইনাস করবো। উল্টো বাঁদিক থেকে ডান দিকে যেতে গেলে কি করবো? প্লাস করবো। এটা হচ্ছে ট্রিক্স। তাহলে কি বললাম? ডান দিক থেকে বাঁদিকে আসতে করবো, মাইনাস করবো। স্যার কি মাইনাস করবো? কত মাইনাস করবো বলুন? এখানে সেলে গেলে 1/5, ওপরে কত লেখা আছে? 1। তাহলে এখানে ওপরে 1 লিখ, ওপরে 1 লিখলাম, দাগ দিলাম, মানে বাই, যেটাকে বলে বাই। আমরা কি বললাম ভালো করে শোন, ডান দিক থেকে বাঁদিকে আসতে গেলে কি করবো? মাইনাস করবো। কি মাইনাস করবো? এই নিচেরটা আর উপরেরটা মাইনাস করলে কত হয়? হয়ে গেল অ্যান্সার, শেষ। বই দেখ, তোর অ্যান্সার 1/4 আছে। বুঝেছিস? কারণ বুঝেছিস? তাহলে স্যার এরকম আরো অনেকগুলো পার্সেন্টেজ করাচ্ছ না? আরো অনেক পার্সেন্টেজ করায়, খাতা কর। তোকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছি, সিস্টেম শিখিয়ে দিচ্ছি। দেখ শোন, ভালো করে শোন, এটা খুব জরুরি জিনিস। আমার কথা শুনবি। এটা বাঁদিকে কস্ট আর ডান দিকে সেল। ঠিক আছে, এটা কি বললাম? এটা একটা 1/5 বললাম। সাপোজ ধর তোকে বলছে সেল কত বলেছে জানিস? শুনছিস তো? সেল বলেছে 20%। কি বলেছে? সেল 20%। কত বলেছে? সেল 20%। বলেছে সেলের উপর 20%। আচ্ছা 20% কে, তোরা তো ছোটবেলায় শতকরার অঙ্ক করেছিস, তো এটাকে ছোট করলে কি হয়? 20% কে 1/5 বলতে পারি? 1/5 বলতে পারি? এইটাই তো করলে হয়তো। এটা 1/4 করলাম না, এটাই তো করলাম। টাকার দরকার নেই। নেক্সট এক্সাম্পল বলছি তোকে, আরেকটা, আরো আরো বেশ কিছু এক্সাম্পল বলছি। তোকে ধর বলেছে, সাপোজ ধর একটা বলছে সেলের উপর 3/8। যদি এটা বলতে পারি অ্যান্সার, তাহলে ভাবি শিখে গেছিস। সেলের উপর 3/8 বলছি, ভুল বল, কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা কর। আমি কি বলেছিলাম? ডান দিক থেকে বাঁদিকে আসতে গেলে কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে 3/5, 3/5, 3/5 ওপরে 3 তো 3 বসবে। ওপরে 3 হবে, 8 থেকে 3 বাদ দিলে 5 হবে। এটা বুঝে গেছি, আর কি জানার দরকার নেই। এই টাইপের যে কোনো অঙ্ক বেরিয়ে যাবে। একটা সিস্টেম তোকে শিখিয়ে দিলাম। কি বললাম বুঝতে পারলি তো? কি ফর্মুলাটা মনে রাখবি। ফর্মুলাটা কি শেখালাম? যখনই আমরা ডান দিক থেকে বাঁদিকে আসবো তখন কি করবো? মাইনাস করবো। ওপরে যেটা ছিল এখানে ওপরে সেটাই বসে গেছে, দেখ। ঠিক আছে, শোন, নিচেটা চেঞ্জ হবে, এই দুটো কি করবো? মাইনাস। বুঝতে পারলি তো? পরের অঙ্ক ইজিলি পারবি। বুঝতে পারলি ব্যাপারটা, সিস্টেমটা, টেকনিকটা? 6 নম্বরটা কি বলে দেখ, বলছে ইফ দ্য রেট অফ জিপি, সরি, ইফ দ্য রেট অফ প্রফিট 20% অন সেল, সেলের উপর 20% বলেছে। তাহলে বলছে বলো কষ্টের উপর কত হবে? তাহলে চল লেখ, তোর নিজেরা খাতা খুলে লেখ, তো বেটার হবে, বুঝতে পারবি, খুব ভালো বুঝতে পারবি, খুব ভালো বুঝতে পারবি লিখে লিখে করলে। তাহলে সেলের উপর কত হবে? 20%, তাই তো? 20% মানে কত? 1/5। তাহলে কষ্টের উপর কত হলো বল? এটাই তো করলাম আগেরটা, তাই না?
কিন্তু ওরা কি কোশ্চেন এটা জানতে চেয়েছে? ভালো করে পড়বি। ওরা কি বলতে চেয়েছে তোকে? ওরা বলেছে ভালো করে শোন, বলছে সেলের উপর যদি 20% হয় তাহলে কস্টের উপর কত হবে? স্যার কস্টের উপর তো 1/4। কিন্তু তোকে কি জানতে চাইছে? 1/4 জানতে চাইনি তোকে অ্যান্সার। তোকে বলি পার্সেন্টেজ বল। কিচ্ছু করতে হবে না। এই 1/4 বেরিয়ে যায়, ওর সাথে একটা 100 মাল্টিপ্লাই করতে বেরিয়ে গেল 25%। তোর বইতে 25% অ্যান্সার দিয়েছে। পেয়েছিস তুই বইতে অ্যান্সার 25% দিয়েছে। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি এটা কেন হলো, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে তো? বোঝা গেল? তাহলে কত করালাম বল? 5 করালাম, 6 করালাম। কিনা বুঝতে পারছিস তো? 5 6 বুঝতে পারলি তো? 7 টাকা না, এইগুলো এমসিকিউ পাবি তুই। এইগুলো এমসিকিউ তো পাবি। 7 টা কি বলছে দেখ, বলছে ইফ দ্য প্রফিট ইজ 1/9 অফ দ্য কস্ট প্রাইস, কস্টের উপর 1/9 হয়েছে, তাহলে বলো দেন হোয়াট উইল বি দ্য পোর্শন অফ প্রফিট অফ দ্য সেল প্রাইস। তাহলে কতটা করছে? 7 টা, তাই তো? কস্ট আর একটা সেল। কস্টের উপর কত বলেছে? 1/9। তো সেলের উপর কত হবে বল, বলতে পারবি? 1/10। 1/10। 7 এর অ্যান্সার কত হবে? 1/10। দেখ অ্যান্সার আছে 1/10। বল, বুঝতে পারলি অঙ্কটা? তো সোজাই তো অঙ্কগুলো। 8 নম্বর অঙ্ক। 8 এর অঙ্কটা কি বলেছে? বলছে ইফ দ্য প্রফিট, ঠিক আছে? আরেকটা পড়ছি, হ্যাঁ মন দিয়ে শুনবি কিন্তু। আরেকটা কি বলছে? ইফ দ্য প্রফিট, কি বলেছে? 33.13%, তাই তো? জানিস 33.13%টাকে কত বলা হয়? বলতে পারবি কেউ? এই লিখছি, এটা তো পড়েছিলি ছোটবেলায়। 33.13, এটাকে কত বলে? এটাকে বাংলা কি হয় জানিস? কি করতে হবে? এই 33-এর সঙ্গে 3 কি করতাম? গুণ করতাম, তারপরে একটা কি করতাম? জানিস তো? তাহলে 100/3 পার্সেন্টেজ। পার্সেন্টেজ এই 100/3। আচ্ছা তাহলে কি বলতে পারি? 100/300 বলতে পারি? বল দেখি, 3 × 100। 25%টাকে তোরা কি বলছিলি? স্যার 25/100। তাহলে এটাকে নিশ্চয়ই নিচে 100 হয়ে গেল। তাহলে 100 কেটে গেল, রইল কত? এই জন্য অনেক সময় যদি স্কুল যখন পড়াবে বা যখন বলবে, এইগুলো বলবে 33.13%টাকে না আমরা 1/3 বলতে পারি। কেন 1/3 বলতে পারি তোকে দেখালাম কেন 1/3 বলা যায়। তাহলে লেখ, এক জায়গায় লেখ, খাতায় লেখ 33 পূর্ণ, ওটা অঙ্কটা পরে করবো। কত নম্বর অঙ্ক করবো এটা? 8 নম্বর পরে করবো। তার আগে না তুই আগে লিখ 33.13%, এমনি এক জায়গায় লিখে রাখ। ওখানে লিখে রাখ, অঙ্কের মধ্যে লিখে রাখ, দাগ দিয়ে অত দাগ দিয়ে লিখে রাখ। লিখে 33.13%টাকে 1/3 বলে। 1/3 পার্সেন্টেজ, ওটাকে 1/3 বলে। 33.13%টাকে আমরা 1/3 বলি। 1/3 বলি, 1/3 বলি, ঠিক আছে? 1/3 বলি, ঠিক আছে? 1/3 বলি। বোঝা গেল তো? মনে রাখতে পারলি তো? কি বললাম বুঝতে পারলি? এরকম কতগুলো পার্সেন্টেজ শিখিয়ে দিচ্ছি, দেখে তুই পার্সেন্ট বলে লিখে রাখতে পারিস শর্ট ফর্ম গুলো। 33.13%টাকে আমরা বলি 1/3। 16.66%, ঠিক আছে, এটাকে আমরা বলি কি 1/6, ঠিক আছে? লিখে রাখতে পারিস তুই। 20%টাকে আমরা বলি কি 1/5। 25%কে আমরা বলি 1/4। তারপরে 66.66%টাকে আমরা বলি 2/3। একটা জাস্ট এগুলো হচ্ছে ইউনিক ফর্ম। এই ফর্মগুলোই বেশি পরীক্ষায় থাকে, ঠিক আছে তো? লিখতে পারিস, লিখে দে এগুলো যেগুলো বললাম। লিখেছিস তো? 33.13% ইকুয়াল টু 1/3। 16.66% ইকুয়াল টু 1/6। 20% ইকুয়াল টু 1/5, ঠিক আছে তো? 25% ইকুয়াল টু 1/4। আর 66.66% এটাকে বলে 2/3, ঠিক আছে তো? ঠিক আছে, বোঝা গেল? এবার তুই 8 অঙ্কটা করা যাবে, ঠিক আছে? লিখে দিচ্ছি। এই যে সিস্টেমটাতে দেখো যে শেখাচ্ছি, অনেক স্টুডেন্ট আছে কলেজে পড়ে এই জিনিসগুলো জানে না। কারণ অঙ্ক করতে গেলে এগুলো একটা ছোট ছোট পার্ট, এগুলো দরকার হয়, জরুরি জিনিস। কিন্তু অনেক স্টুডেন্ট এগুলো জানে না। অনেক স্টুডেন্ট আছে, খুঁজলে পাওয়া যাবে। 8 নম্বর কি বলছে? ইফ দ্য প্রফিট এত পার্সেন্টেজ কস্ট, কস্টের উপর 1/3, বোঝাই তো? কস্ট আর এখানে লিখবো সেল। কস্টের উপর কত বলছে? এটা মানে 1/3 বল।
কষ্টের উপর 1/3 হলে সেলের উপর কত হয়? 1/4। কেউ তোকে পার্সেন্টেজে বের করতে বলেছে, 25%। ব্যাস, অঙ্ক হয়ে গেল। বল, 5, 6, 7, 8, 4টে অঙ্ক করালাম এরকম পার্সেন্টেজ। এই টাইপের অঙ্ক মোটামুটি বোঝা গেল। 9 নম্বর অঙ্কটা বলবো, যেটা তোকে কিছুক্ষণ আগে শেখালাম। সবাই শুনবি কিন্তু মন দিয়ে। আশা করছি অ্যান্সারটা বলতে পারবি। 9 নম্বর বলেছে কনজাম্পশন অফ র ম্যাটেরিয়াল রুপিস 5 lakhs। এই কনজাম্পশন অফ র ম্যাটেরিয়াল মানে কি জানিস? আমি তোকে কিছুক্ষণ আগে কি শেখাচ্ছিলাম? কিছুক্ষণ আগে শেখালাম যে এলিমেন্টের দিক থেকে আমরা কস্টকে ক ভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। একটাকে বলে ম্যাটেরিয়াল, একটাকে বলে লেবার, আর একটাকে বলে আদার কস্ট বা এক্সপেন্সেস। ঠিক আছে? প্রতিটা পার্টেরই দুটো করে পার্ট হয়, প্রতিটারই দুটো করে পার্ট। ম্যাটেরিয়াল দুটো পার্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট। লেবারের দুটো পার্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আর আদার কস্টের দুটো পার্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আর 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে কি বলা হয়? প্রাইম কস্ট। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট আদার কস্ট। র ম্যাটেরিয়াল মানে জানিস কি? র ম্যাটেরিয়াল মানে তো কাঁচামাল। এই র ম্যাটেরিয়াল মানে ডাইরেক্ট ম্যাটেরিয়ালকে বোঝায়। র ম্যাটেরিয়ালের আরেকটা নামই ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে? তার মানে কি বলে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে তোকে কোশ্চেনে 5 লাখ টাকা, ডাইরেক্ট ওয়েজেস বলেছে 50,000 টাকা, আর ডাইরেক্ট এক্সপেন্সেস বলেছে 25,000 টাকা। তাহলে তুই বুঝতেই পারছিস তোর অ্যান্সার কি হবে। প্রাইম কস্ট বের করার ফর্মুলা কি বলে? তোকে প্রাইম কি বের করতে বলেছে? প্রাইম কস্ট বের করতে হবে। প্রাইম কস্ট বের করার নিয়ম, 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে প্রাইম কস্ট বলে। তো প্রথম ডাইরেক্ট 5 লাখ টাকা, মুখোমুখি অ্যান্সার হবে। দ্বিতীয় ডাইরেক্ট 50,000 টাকা, 5,50,000। আর থার্ড ডাইরেক্ট 25,000 টাকা। তো 5,50,000 এর 25, 5,75,000। অ্যান্সার হলো 5,00,000। নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তাহলে তুই বুঝতে পারলি আগের ওই পার্টটা আমি কেন শিখিয়েছিলাম? খুব জরুরি ছিল এগুলো শর্ট কোশ্চেন। বুঝে গেল? লিখলি অ্যান্সারটা? হয়ে গেল, 5,75,000 লিখে দিলাম। এটা আমি অ্যানালাইসিস করলাম না, মানে ফর্মুলাটা লিখে নিয়ে করলাম না। আস্তে আস্তে নিশ্চয়ই অন্যান্য অঙ্ক পাবো, তখন ফর্মুলা লিখবো। ঠিক আছে তো? 9 নম্বর অঙ্কটা হলো, তাই তো? 5,75,000 লিখেছিস। 10 নম্বর অঙ্কটা কি বলেছে? দেখি কি বলতে চাইছে ওরা, কোশ্চেনে কি বলতে চাইছে ওরা। বলছে অফিস ওভারহেড বলেছে ওয়ার্ক কস্টের 10%। খুব আস্তে আস্তে শুনবি, খুব আস্তে আস্তে শুনবি। নতুন নতুন টার্ম আসছে। অফিস ওভারহেড বলেছে কত? ওয়ার্ক কস্টের 10%। ঠিক আছে? বলছে ক্যালকুলেট অফিস ওভারহেড। বলছে বলো অফিস ওভারহেড কত হবে? ঠিক আছে? প্রাইম কস্ট তোকে বলেছে 7,40,000, ফ্যাক্টরি ওভারহেড বলেছে 1,60,000, ডাইরেক্ট ওয়েজেস বলেছে 2 লাখ টাকা। ডাইরেক্ট ওয়েজ বেকার, কাজে লাগবে না। তাহলে চ অঙ্কটা আমরা করে করে দেখি, তাই না? করে করে দেখি। কত নম্বর অঙ্ক বল? অঙ্কের নাম্বার এটা 10। 10 নম্বর কোশ্চেন। তোকে বলে দিয়েছে কি? প্রাইম কস্ট। কি বলে তোকে? বল প্রাইম কস্ট। ঠিক আছে? তো প্রাইম কস্ট কত বলেছে বল অঙ্কে? 7,40,000। প্রাইম কস্ট 7,40,000 বলেছে। আমরা যে ফর্মুলা যে কিছুক্ষণ আগে বললাম বা শেখালাম, যে মনে করালাম, মুখস্থর মতন করালাম ফর্মুলা, ওখানে কি শিখলে? 3টে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট বলে। আর 3টে ইনডাইরেক্ট যোগ করলে কি বলে? ওভারহেড। ওভারহেড ক রকমের হয়? 3 রকমের। 3 রকমের। একটা ফ্যাক্টরি, একটা অফিস, আর একটা সেলিং। প্রথম ওভারহেডের নাম কি ছিল? ফ্যাক্টরি ওভারহেড। তাহলে প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি বলে? ওয়ার্ক কস্ট। তাহলে প্রাইম কস্টের সঙ্গে আমি এখানে যে যোগ চিহ্ন দিয়ে লিখি ফ্যাক্টরি ওভারহেড। সে তুই এইভাবে লেখ বা পাশাপাশি লেখ, তোর লেখা নিয়েই কথা। প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করবো। তো কোশ্চেনে কি বলেছে ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা? বল। 1,60,000 বলেছে। তাহলে 7,40,000 সঙ্গে 1,60,000 যোগ করলে কত হচ্ছে? বল। 8,00,000, 9,00,000 টাকা। এটাকে কি বলা হয়? হ্যাঁ বল। ওয়ার্ক কস্ট। কি বলা হয় বল? জোরে বল। ওয়ার্ক কস্ট। এটাকে বলা হয় ওয়ার্ক কস্ট। এটাকে বলা হয় ওয়ার্ক কস্ট। 9,00,000 টাকা কি বেরোলো? ওয়ার্ক কস্ট। ঠিক আছে? সুন্দর করে আস্তে আস্তে ধীরে সুস্থে কর, কোনো সমস্যা নেই। প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে ওয়ার্ক কস্ট। তাহলে বুঝতে পারলি আগের আগের পার্টটা আমি ফরম্যাটে কেন শেখালাম? তুই নিজে পারবি করতে। ঠিক আছে? মুখস্থ করার দরকার নেই, বোঝা। 9,00,000 টাকা বেরোলো ওয়ার্ক কস্ট। তোকে কি বের করতে বলেছে বল? বলছে স্যার অফিস ওভারহেড বের করো। তাই তো বলেছে? অফিস ওভারহেড বের করতে বলেছে তো। ওয়ার্ক কস্ট কত বেরোলো? 9,00,000 টাকা। ওরা অফিস ওভারহেড কি বলেছে? ভালো করে পড়, কোশ্চেন পড়। ওরা বলেছে 10% অফ কি? ওয়ার্ক কস্ট। তো ওয়ার্ক কস্ট তো 9,00,000 টাকা। 9,00,000 এর 10% করলে কত হয়? হয়ে গেল অফিস ওভারহেড বের করে। তাহলে লেখ, অ্যান্সার লেখ। অফিস ওভারহেড, লেখ অফিস ওভারহেড ইকুয়াল টু 9,00,000 এর 10%। হয়ে গেল answer। বল, বুঝতে পেরেছিস? 10 হয়ে গেল। ঠিক আছে? 90,000 টাকা হয়ে গেল।
10 হয়ে গেল, 9 হয়ে গেল, 9 এর পর 10 হয়ে গেল। 11 নম্বরটা কি বলে দেখি, 11 নম্বর কোশ্চেনটা পড়ি কি বলেছে। ক্যালকুলেট প্রফিট পার ইউনিট। অনেক কিছু জিনিস জানতে পারবো, কোনো কিছু ডাউট থাকলে। হ্যাঁ বল। ওয়ার্ক কস্ট 9 লাখ হয়নি তোর, ওয়ার্ক কস্ট 9 লাখ টাকা বেরিয়েছে তাই তো? তোকে বের করতে বলেছে কি অফিস ওভারহেড। তোকে দেখ ফার্স্ট লাইনে বলেছিল অফিস ওভারহেড বের করো, আর অফিস ওভারহেড কি বলেছিল ওয়ার্ক কস্টের 10%। তা 9 লাখের 10% করলে কত হয়? 90,000 টাকা। তাহলে লেখ নিচে লেখ অফিস ওভারহেড ইকুয়াল টু, লেখ অফিস ওভারহেড ইকুয়াল টু 9 লাখ ইন্টু 10%। 9 লাখ ইন্টু 10% কত হবে? 90,000 টাকা। 9 লাখ ইন্টু 10% লেখ। ওরা তোকে জানতে চেয়েছে অফিস ওভারহেড কত হবে, আর ওরা তোকে হিন্টস দিয়েছে অফিস ওভারহেড বের করতে হবে ওয়ার্ক কস্টের 10%। আর ওয়ার্ক কস্ট 9 লাখ বেরিয়ে গেছে, তার উপর 10% করলে 90,000 টাকা। 11 নম্বরটা কোশ্চেনটা করছি, মন দিয়ে শুনবি কিন্তু, হ্যাঁ। তোকে বের করতে বলেছে কি, এই অঙ্ক যে অঙ্কগুলো করাচ্ছি না, এই অঙ্কগুলো তুই হাতে ধরে না করলেও একবার দেখবি কোশ্চেনটা ভালো করে পড়বি, পড়ে দেখবি তুই ক্যালকুলেটর নিয়ে বসবি পারছিস কিনা একা একা, ঠিক আছে তো? এগুলো জরুরি কিন্তু, কারণ এই টাইপের কিন্তু এমসিকিউ আছে। বলছে ক্যালকুলেট প্রফিট পার ইউনিট, তোকে বের করতে বলছে প্রফিট পার ইউনিট, ঠিক আছে করে দেবো। কি ইনফরমেশন দিচ্ছে, প্রোডাকশন বলেছে 10,000 ইউনিট। মন দিয়ে শুনবি কিন্তু, আস্তে আস্তে নতুন নতুন কোশ্চেন আসছে। প্রোডাকশন বলেছে 10,000। প্রোডাকশন বুঝিস, ধর এই যে আমি লিখছি একটা পেন দিয়ে লিখছি তাই না, তার মানে এই যে পেনটা দিয়ে লিখছি এটা তো একটা একটা পেন, একটা ইউনিট, তাই না? এবার ধর কোনো না কোনো ফ্যাক্টরি তো এই পেনটা তৈরি করেছিল। প্রোডাকশন মানে ওই ফ্যাক্টরি কতগুলো পেন তৈরি করেছে। প্রোডাকশন মানে বুঝিস তো, কতগুলো তৈরি করেছিল তাকে বলা হয় প্রোডাকশন। সাপোজ ধর এটা এইচপি কোম্পানির পেন, তো এইচপি কোম্পানি ধর, সাপোজ এই এক্সাম্পলই বলি, এইচপি কোম্পানি ধর 10,000 খানা এই 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 পেন তৈরি করেছিল, এই ডিজিটাল পেন ধর 10,000 খানা তৈরি করেছিল, ঠিক আছে? প্রোডাকশন মানে এটা। সেল বলেছে কত, 10,000টা ইউনিট তৈরি করেছে, আর সেল বলেছে কত, 20 লাখ টাকা। তার মানে 10,000টা পেন ও মার্কেটে বেচে কত টাকা পেয়েছে? 20 লাখ টাকা। তাহলে বুঝতে পারছি এক একটা পেন কত করে বিক্রি করেছে, বলতে পারবি? 10,000টা পেন, ও কতগুলো পেন তৈরি করেছে? 10,000টা পেন তৈরি করেছে। ও 10,000টা পেন তৈরি করেছে, আর বলেছে এই পেনগুলো যখন মার্কেটে বিক্রি করেছে পুরো 20 লাখ টাকায় বিক্রি করেছে। তাহলে মানে কি এখানে কি বলেছে ও 10,000 টাকা, ও তো বলেনি কতগুলো পেন বিক্রি করেছে, তাহলে ধরে নেবো কি সব কটা পেন বিক্রি করেছে, হ্যাঁ কি না? তুই বল না, আজকে তুই 10টা পেন তৈরি করলি, এবার বলেছে পেন বিক্রি করে তুই এত টাকা পেয়েছিস, কিছু যদি বলে না তাতে কি করবি? তুই সব কটা পেনই বিক্রি করে দিচ্ছিস। তা 10,000টা পেন মার্কেটে বিক্রি করে 20 লাখ টাকা পেয়েছে। এখানে বলেছে কস্ট অফ সেলস, তারপরে কি বলেছে কস্ট অফ সেলস। আর কস্ট অফ সেলস মানে কি, আমরা কিছুক্ষণ আগে লিখে যাচ্ছিলাম কস্ট অফ সেলস আর একটা টোটাল কস্ট। তোর যদি মনে হয়, যদি লিখতে পারিস বইয়ের মধ্যে ওখানে ছোট করে লিখেও রাখতে পারিস কস্ট অফ সেলস এর একটা নাম টোটাল কস্ট। কস্ট অফ সেলস এর একটা নাম কি বললাম? টোটাল কস্ট। কস্ট অফ সেলস এর একটা নাম কি বললাম বল? টোটাল কস্ট। কি বললাম বল? কস্ট অফ সেলস এর একটা নাম টোটাল কস্ট। কস্ট অফ সেলস এর একটা নাম কি বললাম? টোটাল কস্ট। ঠিক আছে, কস্ট অফ সেলস এর একটা নাম কি বললাম? টোটাল কস্ট। বলছে দেয়ার ইজ নো ওপেনিং স্টক অর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। মানে এই ধর এইচপি কোম্পানি এক্সাম্পল দিয়েছি, এইচপি কোম্পানি, মন দিয়ে শোন কথাটা কি বলতে চাইছি। ওর আগে কোনো এরকম পেন ফিনিশ গুডস, বুঝিস ফিনিশ গুডস কাকে বলে বলতে পারি? ফিনিশ গুডস মানে হ্যাঁ বল। ফিনিশ গুডস মানে যেটা রেডি ফর সেল। আজকে তুই কোনো দোকানে একটা ফোন কিনতে গেছিস, তুই কি পুরো ফোনটা কমপ্লিট থাকলেই তো সেই ফোনটা নিবি, নাকি ফোনটা পুরো কমপ্লিট হয়নি এখনো কাজ চলছে একটু বাকি আছে সেরকম ফোন নিবি? ফিনিশ গুডস মানে কি, যেটাকে পুরো কমপ্লিট, যেই ফোনটা তুই ইউজ করতে পারবি, রেডি ফর সেল বলতে পারি, কথা বলি রেডি ফর সেল, ইউজ করা যাবে বা রেডি টু ইউজ বলতে পারিস, তাকে বলা হয় ফিনিশ গুডস। তার মানে বলছি এরকম কোনো, ওর কোনো এরকম পেন বছরের শুরুতে ছিল না, আবার বছরের শেষেও ছিল না। তার মানে ও এবছর পেন তৈরি করেছে কত? 10,000টা পেন তৈরি করে, তাহলে 10,000টা বেঁচে দিয়েছে। স্যার যদি 10,000টা তৈরি করে যদি 8,000টা বেচতো তাহলে 2,000টা পড়ে থাকতো। ও কি বলেছে কোশ্চেনে, বলছে কোনো ওপেনিংও নেই ক্লোজিংও নেই। তার মানে কেউ যতগুলো তৈরি করে ততগুলো বেঁচে দিয়েছে, কি যতগুলো তৈরি করে ততগুলো বেঁচে দিয়েছে। তার মানে কি, তার মানে তুই বুঝতে পারলি এখানে ওরা তোকে কি বের করতে বলছে? প্রফিট। আচ্ছা, লাস্ট যে একটা অঙ্ক করালাম মনে কর, লাস্ট যে অঙ্ক করালাম প্রফিট করলাম না সবার লাস্টে, প্রফিট কি করে হচ্ছে? ওই যে তোর সেল থেকে কি বাদ দিলি? টোটাল কস্ট। সেল থেকে কস্ট বাদ দিলে প্রফিট বেরোয়। তাহলে এখানে সেল কত? স্যার সেল তো আপনার অঙ্কে 20 লাখ টাকা বেরিয়ে গেছে তাই তো, সেল 20 লাখ টাকা বলে দিয়েছে। আর কস্ট কত? স্যার কস্ট 17,90,000। তাহলে 20 লাখ থেকে 17,90,000 বাদ দিলি প্রফিট। তাহলে চ ওকে লেখ প্রফিট ইকুয়াল টু, 11 নম্বর লেখ প্রফিট ইকুয়াল টু, 11 নম্বর অঙ্কটা লেখ প্রফিট বের করতে হয় না, প্রফিট ইকুয়াল টু কি বললাম ফর্মুলাটা তোরা জানিস? সেল মাইনাস টোটাল কস্ট, সেল মাইনাস টোটাল কস্ট। সেল কত? 22 লাখ, নেই 20 লাখ, সেল 20 লাখ, আর টোটাল কস্ট কত ছিল? 17,90,000।
কত হচ্ছে? 2,10,000 টাকা প্রফিট। তোকে কি প্রফিট বের করতে বলেছে? তোকে কি প্রফিট বের করতে বলেছে? না, তোকে কি বের করতে হবে? প্রথম লাইনটা পড়, একদম প্রথম লাইনটা পড়। যাদের 2,10,000 বেরিয়ে তারা প্রথম লাইনটা পড়। কি করছিস তুই? এই তুই টোটাল কস্ট 17,90,000 বলছি। এই মাত্র বললাম লিখতে বইতে যে কস্ট অফ সেলস এর আর টোটাল কস্ট। হ্যাঁ, তাহলে কত বেরোলো প্রফিট? 2,10,000। বলছে বলো একটা, এদিক শোন, 2,10,000 বেরিয়েছে প্রত্যেকে? 2,10,000 বেরিয়েছে। প্রফিট পার ইউনিট স্যার বের করবো করে, মন দিয়ে শুনবি, প্রফিট পার ইউনিট বের করবো করে। প্রফিট পার ইউনিট মানে কি? সাপোজ ধর এই পেনটা প্রফিট কখন হয়? তৈরি করলে প্রফিট হয় নাকি বেচলে প্রফিট হয়? বেচলে। তাহলে আমি বলতে পারি এই একটা পেন মার্কেটে বিক্রি করে কত টাকা প্রফিট হয়েছে, তাকে বলতে পারি কথাটা প্রফিট পার ইউনিট মানে কি বোঝাচ্ছে? একটা পেন মার্কেটে বেচে কত টাকা প্রফিট হয়েছে, তার মানে কি আমি কতগুলো পেন বেচেছি? বলে যে 10,000টা পেন তৈরি করেছি, তো 10,000টা পেনই তো বেচেছি। তো 10,000টা পেন বেচে 2,10,000 টাকা বেচে, তাহলে একটা পেনে কত? 2,10,000 বাই 10,000। তাহলে কি হলো? লেখ প্রফিট পার ইউনিট, লেখ প্রফিট পার ইউনিট 2,10,000 বাই 10,000 করে দেখ কত বেরোচ্ছে। 2,10,000 বাই 10,000 কত বেরোচ্ছে? 21 টাকা। তা তোকে যদি কেউ জিজ্ঞাসা করে একটা কোশ্চেন, সাপোজ বলছি লিখে নে, 21 টাকা বেরিয়েছে তো লিখে নে, 21 টাকা লিখেছিস? তোকে যদি কেউ কখনো কোশ্চেন করে কি তোর আটকে গেছে? 2,10,000 বাই 10,000 করে হলো 21 টাকা। তোকে যদি কখনো জিজ্ঞাসা করে আচ্ছা প্রফিট পার ইউনিট বের করবো মানে কোনটার উপর বেস করে করতে হয়? প্রোডাকশন দিয়ে ভাগ করতে হয় নাকি সেল দিয়ে ভাগ? কি বলবি? সেল। এখানে নাই প্রোডাকশনও 10,000 ছিল, সেলও 10,000 ছিল, কিন্তু যদি ডিফারেন্ট হতো। অ্যাকচুয়ালি প্রফিট কিসের উপর হয়? সেলের উপর, তো সেলে দিয়ে ভাগ করবো। কখনো ঘাবড়ে যাওয়ার ব্যাপার না। ঠিক আছে তো? আস্তে আস্তে আসবে, এই পয়েন্ট আসবে, যেটা বললাম এরকম পয়েন্ট আসবে। এটা বুঝতে পারি না। না না, এখানে বলছি যে প্রফিট একটা মানে প্রফিট কাকে বলে? তুমি একটা ইউনিট মার্কেটে বেচে কত টাকা প্রফিট হবে। প্রফিট পার ইউনিট মানে কি? প্রফিট পার ইউনিট মানে একটা ইউনিট মার্কেটে বেচে কত টাকা প্রফিট করেছো। তাহলে কথাটা কি বললাম? একটা ইউনিট বেচে, একটা ইউনিট সোল্ড করে, তাহলে ভাগ তো শুধু সেলস ইউনিট দিয়েই হবে। ভাগ তো অলওয়েজ সেলস ইউনিট দিয়েই হবে। নিশ্চয়ই এরপরে একটা এক্সাম্পল পাবো, এরকম বলবো এখানে যেমন প্রোডাকশনও 10,000 সেলও 10,000, যদি এরকম থাকতো প্রোডাকশন 10,000 সেল 8,000, তখন কিন্তু 8,000 দিয়ে ভাগ হবে, সেল ইউনিট দিয়ে ভাগ করতে হবে। কারণ প্রফিট কিসের উপর হয়? প্রোডাকশনের উপর প্রফিট হয়। আজকে ধর একটা ফ্যাক্টরি ধর 1,00,000টা পেন তৈরি করেছে, ওদের পেন বেচছিল 10,000 টাকা, তো আমি 1,00,000 দিয়ে ভাগ করলে অরিজিনাল প্রফিট বেরোবে না? প্রফিট বের করতে গেলে কত ইউনিট সেল করছে এটা খুব গুরুত্বপূর্ণ। 11 নম্বর হলো তো, 12 নম্বর অঙ্কটা করি দেখি না। কোশ্চেন পর বলছে কি এবার বের করতে হবে ক্যালকুলেট সেল প্রাইস পার ইউনিট, মানে একটা পেন তুমি মার্কেটে বিক্রি করে কত টাকা পাবে। একটা পেন মার্কেটে বিক্রি কত হবে, সেল পার ইউনিট। বলছে প্রোডাকশন বলেছে 5,000, প্রোডাকশন বলেছে 5,000 মানে তুমি 5,000 খানা পেন তৈরি করছো। এবার 5,000টা পেন তৈরি করতে কত খরচা হচ্ছে বল, কোশ্চেন কর। 8,70,000, ঠিক আছে। সেলিং খরচা কত হয়েছে? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন খরচা 30,000 টাকা। ম্যানুফ্যাকচারিং প্রফিট হচ্ছে 1,00,000, ঠিক আছে তো? তো ইজিলি পারা যাবে, কোনো সমস্যা নেই, কোনো ডাউট থাকা উচিত নয়। আমি তোকে আস্তে আস্তে ধরে ধরে বলে দিচ্ছি। ও তোকে কি বের করতে বলছে? ও তোকে কি বের করতে বলছে? প্রথম লাইনটা পড়, কি বের করতে বলেছে? ক্যালকুলেট সেল প্রাইস পার ইউনিট। আচ্ছা সেল প্রাইস পার ইউনিট পরে করবো, আগে তুই সেল বের কর। সেল, সেল আগে তুই সেল বের কর, পার ইউনিট পরে, পার ইউনিট বাদ দে। আগে তুই আগের অঙ্কটা কি করলাম? প্রফিট পার ইউনিট আগে করেছি না আগে প্রফিট বের করবো? যেটা পার ইউনিট বলবে সেটা আগে কর। সেল প্রাইস পার ইউনিট বের করতে হবে, তুই আগে সেল বের করে সেল। এবার সেল কি করে আমরা ফরম্যাট লিখেছি, ওরা তোকে কি দিয়েছে? কস্ট অফ প্রোডাকশন দিয়েছে তো, কস্ট অফ প্রোডাকশন। তো কস্ট অফ প্রোডাকশন সঙ্গে কি যোগ করতে হবে? সেলিং খরচা। তুই মনে কর ফরম্যাট যেটা আমি লিখালাম বা আগে যে একটা অঙ্ক করলি ওখানে কি ছিল? তিনটে ডাইরেক্ট যোগ করলে তাকে কি হয়? প্রাইম কস্ট। প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি খরচা যোগ করলে কি হয়? ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস খরচা যোগ করলে কি হয়? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে কস্ট অফ প্রোডাকশন তুমি দিয়ে দিয়েছে, তার সঙ্গে সেলিং খরচা যোগ করলে কি করতাম? টোটাল কস্ট। তাহলে এই যে কস্ট অফ প্রোডাকশন 8,70,000, তার সঙ্গে সেলিং খরচা 30, যোগ করে কত? 9,00,000 টাকা। এটাকে বলে টোটাল কস্ট। লেখো, খাতায় লেখো। 12 নম্বরটা লেখ। কি বলেছে তোকে? এবার লেখ আমার সঙ্গে লেখ, কস্ট অফ প্রোডাকশন 8,70,000 করে দিই। কস্ট অফ প্রোডাকশন 8,70,000 আমি লিখে লিখে করছি 8,70,000 কস্ট অফ প্রোডাকশন করে দিয়েছে। তোদের কি বলতো, তোদের জাস্ট ওটা একটু মনে করতে হবে, জাস্ট আর কিচ্ছু না, মনে করতে হবে।
আমরা কি ছিল কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে, তো দরকার হলে যদি কারোর অসুবিধা হয় প্রথম অঙ্ক যেটা করলি তুই কথা বলে দেখে তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে কি ছিল, সেলিং খরচা ছিল, কস্ট অফ প্রোডাকশনের সেলিং খরচা যোগ করে টোটাল কস্ট, তাহলে লেখ এর সঙ্গে যোগ দিয়ে লেখ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ছিল অঙ্কটায় নাকি শুধু সেলিং? হ্যাঁ, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ছিল, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভার কত ছিল 30,000 টাকা, তাহলে 8 লাখ টাকা সব 30 যোগ করে কত হলো 9 লাখ টাকা, যেটা বেরোয় তাকে কি বলে টোটাল কস্ট। কে টোটাল কস্ট, টোটাল কস্টের সঙ্গে কি যোগ করতে মনে আছে? টোটাল কস্টের সঙ্গে প্রফিট যোগ করলে সেল হয়, টোটাল কস্টের সঙ্গে প্রফিট যোগ করলে সেল হয়। ভাব তুই যে প্রোডাক্টটার কথা বলছিস, যে প্রোডাক্ট তৈরি করতে তোর তো প্রোডাক্টের পেছনে খরচা হয়েছে 9 লাখ, এবার তার সঙ্গে কিছু তো লাভ করবি, লাভ করে তো বেচবি, টোটাল কস্টের সঙ্গে সবসময় প্রফিট যোগ করতে। প্রফিট বলেছে অঙ্কে কোশ্চেনে দেখ, প্রফিট বলে দিয়েছে, কত বলছে প্রফিট? প্রফিট কত বলছে বল? 1 লাখ। 9 লাখের সঙ্গে 1 লাখ যোগ করে 10 লাখ টাকা হলো সেলস, তাহলে সেল বেরোলো কত বল? সেল বেরোলো 10 লাখ। সেল কত বেরোলো বল? সেল 10 লাখ টাকা বেরোলো। কিন্তু তোকে কি সেল বের করতে বলেছে? তো কি বের করতে হবে? সেল পার ইউনিট, সেল পার ইউনিট বের করতে বলেছে। তোর কোশ্চেনে কতগুলো ইউনিট প্রোডাকশন হয়েছে বল? কতগুলো ইউনিট প্রোডাকশন হয়েছে বল? শর্ট, হ্যাঁ বল। 5,000। আমার কথা শুনছিস তো? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করিস। আমার কোশ্চেনে কতগুলো ইউনিট তৈরি হয়েছে? 5,000। কিন্তু সেল পার ইউনিট বের করতে গেলে দরকার কি বলতো? কতগুলো ইউনিট বিক্রি করেছিস। কোশ্চেনে বলেছে কতগুলো ইউনিট বিক্রি করেছিস? কি বলেছে কোশ্চেনে? 5,000টা ইউনিট তৈরি করেছিস। তাহলে আমি ধরে নেবো 5,000টাই বিক্রি করেছি, কিছু যদি ইনফরমেশন না দেয় তাহলে পুরোটাই বেঁচে দিয়েছি। তাহলে কি করবো? সেল পার ইউনিট লে, সেলস পার ইউনিট কি হবে? 10 লাখ বাই 5,000, বলে দেখ কত বলছি। 200 টাকা, তাহলে 10 লাখ বাই 5,000, 12টা হয়ে গেল, 13 নম্বর হয়েছে। 200 হলো তো? আচ্ছা অঙ্কগুলো কিন্তু দেখ আমি 5 থেকে 12 অব্দি টানা নামিয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু অঙ্কগুলো তো কিন্তু বাড়িতে দেখতে হবে। প্রফিট হ্যাঁ বল 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 বল। কস্ট সেল হলো, সেলের কস্ট সেল, সেল 10 লাখ টাকা হয়ে গেল। এবার কতগুলো ইউনিট তুই বিক্রি করেছিস? তাহলে সেটা কি দিয়ে না না বলছি তুই কতগুলো ইউনিট বিক্রি করেছিস বল, এখনই হয়ে যাবে। 5,000। কোশ্চেনে বলেছে 5,000 ইউনিট তৈরি করেছিস, কিন্তু কতগুলো বেচেছিস বলে দেয়, তাহলে ধরে নেবো কি 5,000টাই বেঁচে দিচ্ছি। তাহলে 5,000টা পেন বেচে 10 লাখ টাকা পেয়েছিস, তাহলে একটা পেনে কত পেয়েছিস? 10 লাখ বাই 5,000। সেলের দৌড়াচ্ছে হ্যাঁ বল। ভুলিয়ে যাচ্ছে, হ্যাঁ বলার কিছু নেই, এইগুলোই করতে হবে। কেন গোলাচ্ছে? কি গোলাচ্ছে বল, কি গোলাচ্ছে বল? প্লাস তো মাইনাস না না কোনো সবই তো প্লাস, এখানে কোনো আমি একটাও মাইনাস করেছি না, কোনো মাইনাস করিনি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোরা আমার সামনে বসে করবি, গোলাচ্ছি এখন এই অঙ্কটা সামনে বসে করবি, আমি বোঝাবো যে জাস্ট কোশ্চেনটা। 13 নম্বরটা বলেছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট কস্ট পার ইউনিট। তো কি বের করতে বলছে? কস্ট বের করতে বলছে। কি বের করতে বলছে তোকে? কস্ট। এবার বলছে কস্ট পার ইউনিট বের করতে বলছে, বাট বাদ দে, কস্ট দেখতে হবে। ওরা তোকে ইনফরমেশন কি দিয়েছে? প্রোডাকশন দিয়েছে 20,000, ওটাও পরে দেখছি। আমরা যে প্রথম অঙ্কটা করলাম, দরকার হলে ওইটা সামনে রাখ, তাহলে তুই বুঝতে সুবিধা হবে, অনেকটা সুবিধা হবে। প্রথম অঙ্কটা দেখে দেখে করতে হবে। ওয়ার্ক কস্ট তোকে বলে দিয়েছে কত? 16,40,000। আর কোশ্চেন পড়িস না, কোশ্চেন পড়ে বল, না পড়ে বল ওয়ার্ক কস্টের সঙ্গে কি যোগ করতাম মনে আছে? প্রাইম কস্ট সাথে আচ্ছা হ্যাঁ বল, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভার যোগ করলে হতো ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সাথে কি যোগ করতাম? অফিস। অফিস যোগ করলে কি হতো? কস্ট রিডাকশন দেখ এখানে দেখ ওয়ার্ক কস্ট 16,40,000, তার সাথে অফিস ওভারহেড হচ্ছে 1 লাখ টাকা, এটাই অফিস ওভার। 16,40,000 সঙ্গে 1 লাখ যোগ করলে কত হবে? 17,40,000। এটা কস্ট অফ প্রোডাকশন। তাহলে এইটুকু কর, আগে এইটুকু কর, আগে এইটুকু কর। কি বললাম? আমি যেই জন্মে বলছি সঙ্গে কর, তোর গোলানো বন্ধ হয়ে আর গোলাবে না। 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্কটা কি বলেছিল? লেখ, কোনো ব্যাপার নেই, বললি তো যেটা বলি শুধু এইটুকুই লেখ। লেখ ওয়ার্ক কস্ট, লেখ ওয়ার্ক কস্ট, গোলাবে না তোর, কিচ্ছু গোলাবে না। ওয়ার্ক কস্ট কত বলেছি? ওয়ার্ক কস্ট হচ্ছে 16,40,000। এইমাত্র বললি স্যার ওয়ার্ক কস্টের সাথে অফিস খরচ যোগ করতে, বললি তো? তাহলে লেখ, নিচে যোগ দিয়ে লেখ। কি নাম ছিল কোশ্চেনে?
Administrative. অ্যাডমিনিস্ট্রেটিভ, নাম গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, অফিস ওভারহেডের আরেকটা নাম অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তাহলে লেখ যোগ দিয়ে লেখ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত টাকা? 1,00,000 টাকা। ঠিক আছে, কত হলো যোগ করে? 17,40,000। বল তাহলে কি বললাম, ওয়ার্ক কস্টের সঙ্গে অ্যাডমিশন ওভার যোগ করলে তাকে কি বলে? জোরে বল, জোরে বল। কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন এসে যোগ করলে যেটা বেরোয় তাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন, যেটা বেরোয় তাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন। কোশ্চেনও কিছু করতে হবে না, কস্ট অফ প্রোডাকশন হল তো। এই দেখ আমি কোথায় লিখলাম, দেখ এদিক টাকা বাদিকে লিখ, ঠিক আছে? ঠিক আছে, এখন লিখেছিস, ঠিক আছে। কস্ট অফ প্রোডাকশন তো ঠিক আছে। এবার মনে কর, মনে কর, জাস্ট মনে কর, কোশ্চেন দেখবি না, কোশ্চেন দেখলে গুলিয়ে যেতে পারে। কস্ট অফ প্রোডাকশনের পরে কি করতে হবে আমরা? সেলিং ওভারহেড যোগ করলে কি বেরোতো? টোটাল কস্ট। ঠিক আছে, এবার খোঁজ, কোশ্চেন খোঁজ, কোশ্চেন খোঁজ, সেলিং ওভারহেড দিয়েছে কিনা, কোশ্চেন খোঁজ। হ্যাঁ স্যার, সেলিং ওভারহেড 2,60,000। তাহলে বুঝতে পারলি কোনো গোলানোর ব্যাপার নেই, কোনো গোলানোর ব্যাপার নেই। লেখ যোগ দিয়ে লেখ, লেখ যোগ দিয়ে লেখ, কি লেখা ছিল? লেখ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এরকম লিখে লিখে যত করবি না তত মুখস্থ হবে বেশি, তাড়াতাড়ি মুখস্থ হবে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কত টাকা বলেছে অঙ্কে? 2,60,000, 20,00,000 টাকা, যেটা বেরোলো তাকে কি বলে? টোটাল কস্ট। ঠিক আছে, এত অব্দি কোনো ডাউট আছে? হ্যাঁ বল, কি আছে? ছিল ওটা। হ্যাঁ, হ্যাঁ, 20,00,000 টাকা হচ্ছে। 17,40,000 সাথে 2,60,000 যোগ করলে 20,00,000 টাকা হয়। ঠিক আছে, এই হয়ে যায় 20,00,000 টাকা। 20,00,000 টাকা বেরিয়ে গেল, তোকে কি বের করতে বলছে এবার বল, কি বের করতে বলছে? পর প্রথম লাইনটা পড়, কস্ট পার ইউনিট। তাহলে তোর খরচা কত হলো টোটাল? টোটাল খরচা কত হলো বল? 20,00,000 টাকা। টোটাল খরচা কত হয়েছে? 20,00,000 টাকা। কতগুলো ইউনিট তৈরি করেছিস বল, এবার বল। 20,000। তাহলে 20,000টা তৈরি করতে 20,00,000 টাকা হচ্ছে। তাহলে একটা তৈরি করতে কত? 20,00,000 বাই 20 হয়ে গেল, শেষ। এবার কি করলো বলো মনে বল। 20,00,000 বাই 20,000 কত হলো বল? কত বললি? 20,00,000কে 20,000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 100 টাকা। বুঝতে অসুবিধা হয়ে গেছে? বাই 20,000। বল, এমন কি অসুবিধা হলো, বুঝেছিস? ঠিক আছে তো, তাহলে 20,00,000 বাই 20,000 করলে 100 হচ্ছে। এবার এই অঙ্কটা কি অসুবিধা বল? এটা বুঝতে পেরেছিস তো? সব বুঝতে হবে, কিছু অসুবিধা নেই। 14 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে, তোরা নিজেরাই পারবি অঙ্কটা। কোশ্চেন করছি, তোরা নিজেরা করবি অঙ্কটা। দেখ 14 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্কটা, 14 নম্বর অঙ্কটা। হ্যাঁ, বলছে কি কম্পিউট কস্ট অফ প্রোডাকশন, তোকে কি বের করতে? কস্ট অফ প্রোডাকশন, ব্যাস, কোশ্চেন করবো না, কস্ট অফ প্রোডাকশন বের করতে বলেছে। তাহলে মানে স্টেপ গুলো মাথায় কর, 3টে ডাইরেক্ট যোগ করে তাকে বলে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সঙ্গে প্রথম ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড যোগ করবো, তাহলে কি হবে? ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সাথে কস্ট অফ প্রোডাকশন, ব্যাস শেষ হলো। তো অঙ্কটা নিজেই ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে কি বলেছে দেখ কোশ্চেনটায়, ওরা বলেছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলেছে, ডাইরেক্ট ওয়েজেস বলেছে। ঠিক আছে, আমি কি বললাম? 3টে ডাইরেক্ট যোগ করি, এখানে কটা ডাইরেক্ট আছে? 2। তা 3টে থাকবে এমন কি গ্যারান্টি আছে? নাও তো থাকতে পারে, নাও তো থাকতে পারে। কিন্তু একটা কথা আমাদের বন্ধু শোন, 2টো ডাইরেক্ট থাকবেই। ডাইরেক্ট আদার কস্ট নাও থাকতে পারে, ডাইরেক্ট আদার কস্ট এমন হতে পারে 99% সামে নাও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু ম্যাটেরিয়াল আর লেবার থাকবেই থাকবে, এটা ছাড়া কখনো কাজ হবে না। তুই ভাব, একটা কোম্পানিতে কোনো কিছু প্রোডাকশন করছিস, কাঁচামাল ছাড়া কখনো প্রোডাকশন হবে না। একটা ফ্যাক্টরিতে কোনো প্রোডাকশন করছি, ওয়ার্কার ছাড়া প্রোডাকশন হবে? তাই দুটো থাকবেই কম্পালসারি, কিন্তু ডাইরেক্ট কস্ট নাও থাকবে। বুঝা গেল তাহলে কি বললাম? তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়েছে অঙ্কটা সম্পর্কে। এবার দেখ, তাহলে চ অঙ্কটা আরম্ভ কর। বল, তোরা কি বললি স্যার? 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে বলে প্রাইম কস্ট।
লিখছি এখানে লিখছি। এবার না তোরা না পাশাপাশি লেখাচ্ছি কেন জানিস? আমি তোকে ইচ্ছা করে কেন এরকম স্ট্রেট করে লিখছি, এরপরে যখন কস্টিট করবো না, কস্টিটের পাশাপাশি লেখা হয় না, স্ট্রেট করে। এই জন্য আমি এইভাবে তোকে আস্তে আস্তে প্র্যাকটিস করে দিচ্ছি, ঠিক আছে? এই প্র্যাকটিস করে দিচ্ছি। দেখ প্রথমে কি বললাম, কি বললাম বল? স্যার তিনটে ডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে? তিনটে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কর। তাহলে প্রথম ডাইরেক্টের নাম কি ছিল? ডাইরেক্ট ম্যাটেরিয়াল। প্রথম ডাইরেক্টের নাম ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল। বল কত ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল? 1,80,000 ছিল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল 1,80,000। এরম ভাবে লিখবি পাশাপাশি, দেখিস? এই দেখ কি লিখলাম, এরম ভাবে লিখবো পাশাপাশি, ঠিক আছে? তার নিচে কি লিখবো? তিনটে ডাইরেক্ট, প্রথম ডাইরেক্ট হলো, সেকেন্ড ডাইরেক্টের নাম কি ছিল? ডাইরেক্ট ওয়েজেস, তাই তো? লিখ ডাইরেক্ট ওয়েজেস। কত টাকা ছিল ডাইরেক্ট ওয়েজেস বল? 1,20,000। ডাইরেক্ট ওয়েজেস ছিল 1,20,000। 3 নম্বর ডাইরেক্ট তো নেই অঙ্কে, তাহলে এই দুটো যোগ করে দেবো, 3,00,000 টাকা। এটা যোগ করে তাকে কি বলে? তাকে প্রাইম কস্ট বলে, তাই তো? এই দুটো যোগ করলে তাকে বলে প্রাইম, ঠিক আছে? যেই অঙ্কগুলো করাচ্ছি, নতুন অঙ্ক করাচ্ছে, বাড়িতে এই অঙ্কগুলো দেখ। আর তার আগে আমি কোন কাজটা দিয়েছি, যেটা আমি আজকে প্রথমে একটা দিলাম না, একটা লিখলাম না, ওইটা লিখে লিখে প্র্যাকটিস করবি, না দেখে দেখে প্র্যাকটিস করবি। ওটা যত প্র্যাকটিস করবি ভাবি তোর অঙ্ক এগুলো হয়ে গেছে, ঠিক আছে? তো প্রাইম কস্ট হয়ে গেল। এইবার দেখ প্রাইম কস্টের সঙ্গে কি যোগ করতে হয়? প্রথম ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। লেখ ফ্যাক্টরি ওভারহেড। কত টাকা ছিল বল ফ্যাক্টরি ওভারহেড অঙ্কে? 1,00,000 টাকা। 3,00,000-এর সঙ্গে 1,00,000 যোগ করলে কি হয়? 4,00,000। এটাকে কি বলা হয়? না না, ওয়ার্ক কস্ট। এই জন্যই তোকে বাড়িতে একবার করে পড়তে হবে, তাই না? পড়তে হবে, যত পড়বি তত ক্লিয়ার হবে। মানে জাস্ট কি বলতো, আজকে আজকে শিখলি তো, এই জন্য একটু গুলিয়ে যাচ্ছে। তাই এগুলো পড়তে হবে, একবার দুবার লিখলে ঠিক হয়ে যাবে। ওয়ার্ক কস্ট হয়ে গেল। এবার ওয়ার্ক কস্টের সঙ্গে কি যোগ করতে হয়? অফিস ওভারহেড। লিখ যোগ দিয়ে লেখ অফিস ওভারহেড। যোগ দিয়ে লেখ অফিস ওভারহেড। তাহলে অফিস ওভারহেড কত ছিল অঙ্ক বল? 1,00,000। যোগ করে হলো 5,00,000 টাকা। এটাকে কি বলে? ব্যাস, তুমি কস্ট অফ প্রোডাকশনই বের করতে বলেছি। এরপরে যখন কস্ট শিটের বড় বড় অঙ্ক হয় না, এই হবে ছকটা, এরকম ভাবে অঙ্ক হয়, বুঝ? এই যে এই স্টেটে হবে এরকম, শুধু রুপিসের একটা ঘর করবে, বুঝলি তো? 14 নম্বর অঙ্কটা বোঝা গেল তো? মোটামুটি বোঝা গেল 14টা? ওই দেখ আমরা তো করলাম, দুটো যোগ করলাম অলরেডি। প্রাইম কস্ট 3,00,000 টাকা বলেই দিয়েছি, তাই না? দেখ প্রাইম কস্ট 3,00,000 টাকা বলেই দিয়েছি। অ্যাকচুয়ালি তোকে না অনেক, যেহেতু এমসিকিউ, তোকে অনেক ইনফরমেশন দিয়ে দেয়, ঠিক আছে? 15 নম্বর পয়েন্টটা দেখি, 15 ভালো অঙ্ক দিই, 15টা খুবই ভালো অঙ্ক দিবি, 15। দেখ কোশ্চেন পড়ি, 15টা হয়েছে তোর? আগের অব্দি সব হয়েছে, 15 নম্বরটা পড়ছি, শোন কি বলছে। ওরা তোকে বলতে যে কস্ট অফ প্রোডাকশন বলেছে কত? 7,00,000 টাকা। তাহলে বুঝতে পারলি কোনটা কস্ট অফ প্রোডাকশন? কস্ট অফ প্রোডাকশন এতগুলো অঙ্ক করার পর মনে একটা আইডিয়া হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। ওরা তোকে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বলে দিচ্ছে কত? 10 টাকা পার ইউনিট। আস্তে এখানে কিন্তু তাড়াহুড়া করলে হবে না, অঙ্কটা একটু নতুন বোঝার ব্যাপার, এই অঙ্কটা বোঝার ব্যাপার আছে। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কত বলেছে বল? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড মানে বলছি তোকে, শোন। আজকে ধর কোনো দোকানে ধর কিছু জিনিস কিনতে গেছে, তাহলে ওরা কি তোকে একটা প্যাকিং করে দেয়? কোনো কিছু প্যাকিং করে দেয় তো, প্যাকিং করতে খরচা হয় না? তো এটা তো প্যাকিং খরচা, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে পড়ে। মানে তাহলে বলছি, আচ্ছা ও কতগুলো প্যাকিং করবে? আজকে তুই কোনো দোকান থেকে ধর কোনো একটা জিনিস, ধর 10টা জিনিস 10টা ইউনিট কিনেছিস, তাহলে 10টা প্যাকিং করবে নাকি ও 100টা 200টা প্যাকিং করবে? তুই যে কটা বিক্রি করছিস কটা প্যাকিং করবে? তাহলে সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড কিসের উপর ডিপেন্ড করে? কি প্রোডাকশনের উপর হয় নাকি সেলের উপর? না, সেলের উপর। আজকে তুই ধর কোনো দোকানে কিছু একটা কিনতে গেছিস, কোনো একটা প্রোডাক্ট, কিছু জিনিস একটা তোর দরকার, তোর নেসেসারি গুডস তুই কিনতে গেছিস, ও তোকে সেটা প্যাকিং করে দেবে। তা কতগুলো প্যাকিং করে দেবে? যে কটা কিনবি সে কটা প্যাকিং করে দেবে। তার মানে তোকে যে কটা মাল বেচবে সে কটাই প্যাকিং করে দেবে, বুঝতে পারলি তো? বা ধর সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড আর উদাহরণ বলতে পারি গাড়ি ভাড়া, ক্যারেজ আউট ওয়ার্ক, নাম শুনেছিস তো? আজকে ধর তুই ধর কোনো একটা জায়গায় তুই স্প্যানারে গেছিস, কোনো একটা দোকানে গিয়ে কিছু একটা অর্ডার দিয়ে এসেছিস, তোর বাড়িতে মালটা পৌঁছে দিয়ে আসবে, ঠিক আছে? বাড়িতে মালটা পৌঁছে দেবে, তাহলে কতগুলো মাল পৌঁছে দেবে? কতটা গাড়ি ভাড়া নেবে? তো তোর তোর নিশ্চয় যে কটা মাল কিনেছিস তার উপরেই গাড়ি ভাড়া নেবে, হ্যাঁ কি না? তার মানে তোকে যে কটা মাল বিক্রি করে তার উপরেই তো গাড়ি ভাড়া নেবে, বুঝতে পারলি? সেলিং ওভারহেডটা কিসের উপর হয়?
তোমাকে যতগুলো প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে তার উপরই তো নেবে। নাকি ধর ওই ফ্যাক্টরিতে ধর ওর 1,00,000টা ইউনিট আছে, তো সব কটার গাড়ি ভাড়া তোর থেকে নিয়ে নেবে নাকি? ও যে কটা তোকে বিক্রি করে তার গাড়ি ভাড়া নেবে। আজকে ধর আমি কোনো একটা দোকানে ধর চাল কিনতে গেছি, তাহলে তো চাল কিনতে গেছে আমার 1 বস্তা চাল দেওয়ার গাড়ি ভাড়াটাই তো নেবে। নাকি ও যতগুলো যতগুলো চাল বিক্রি করবে একদিনে তার পুরো গাড়ি ভাড়া আমার থেকে দেবে না তো। আমার বাড়িতে ওইটুক 1 বস্তা চাল পৌঁছে দেওয়ার গাড়ি ভাড়াটাই নেবে। কি বললাম বুঝতে পারলি তো? তো এটা মাথায় সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কিসের উপর ডিপেন্ড করে? তুমি কতগুলো মাল বিক্রি করবে তার উপর কারে, তার উপর খরচা। সেলিং আর এটাকে বলে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এবং সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড অনেক কিছু হতে পারে, প্যাকিং এক্সপেন্সেস হতে পারে, ঠিক আছে, ক্যারেজ আউটওয়ার্ড হতে পারে, এরকম অনেক খরচা হতে পারে, ঠিক আছে তো। তাহলে সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড বুঝতে পারলি জিনিসটা? তো একটা ইউনিট বিক্রি করার জন্য 10 টাকা সেলিং খরচা হয়। তাহলে কতগুলো ইউনিট বিক্রি করা হচ্ছে স্যার কোশ্চেনে বলেনি কতগুলো বিক্রি করা হচ্ছে। পর কোশ্চেন পর, 2 লাইনে কোশ্চেন আছে। কোথাও বলেছে কতগুলো ইউনিট বিক্রি করা হচ্ছে? না স্যার বলেনি, বলেছে 7,00,000 টাকা কস্ট অফ প্রোডাকশন, বলেছে 7,00,000, বলেছে কস্ট অফ প্রোডাকশন মানে 7,00,000 টাকা বলেছে। আচ্ছা, তুই ইউনিট তৈরি করেছিস কতগুলো বল? পর ইউনিট প্রডিউস 6,000টা ইউনিট তৈরি করেছিস। তুই 6,000টা ইউনিট তৈরি করেছিস, কিন্তু কোথাও বলেছে কতগুলো পেয়েছিস? না স্যার বলেনি। কিন্তু একটা কথা বলেছে, ইউনিট সোল্ড, ওই তো বলেছে ইউনিট সোল্ড 5,000টা ইউনিট বিক্রি করেছিস। তাহলে একটা ইউনিট বিক্রি করার খরচাই 10 টাকা হয়, তাহলে 5,000টা ইউনিট বিক্রি করতে খরচা কত হবে? 50,000 টাকা। আরে একটা বিক্রি করতে যদি খরচা 10,000 টাকা হয়, তাহলে 5,000টা বেচতে খরচা হবে 50,000 টাকা। এটাকে বলে সেলিং। সেলিং খরচা ওরা তোকে বলে দেয়নি, তুই বুঝে গেলি সেলিং খরচা কত। 50,000 টাকা বোঝা গেল। সেলিং খরচা কত হলো বল? 50,000 টাকা। কোনো ডাউট আছে এখানে? ডাউট আছে? কোনো ডাউট নেই। তাহলে তোরা তোরা বলবি, তোরা বলতেই পারিস, তোরা বলবি স্যার আপনি যে আজকে যে অঙ্কগুলো করালেন সেখানে কি ছিল? কস্ট অফ প্রোডাকশন অব্দি সেখানে আগের অঙ্ক দেখেন, কস্ট অফ প্রোডাকশন সঙ্গে কি যোগ করতি বল? দরকার পাতা ওটা দেখ না, প্রথম অঙ্কটা দেখ না, দেখেই বল। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে মন দিয়ে শুনবি, কিন্তু একদম মন দিয়ে শুনবি, এই জায়গাটা জানিস না, নতুন শেখাবো একটা। কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করলে হতো টোটাল কস্ট, তাই তো? কিন্তু আমি তোকে বলছি এখানটায়, বলছি, তো তোকে তো টোটাল কস্টই বের করতে বলেছে। তো স্যার কস্ট অফ প্রোডাকশন 7,00,000 টাকা, আর আপনি বলেন সেলিং খরচা 50,000 টাকা, তাহলে 7,50,000 তো টোটাল কস্ট হওয়া উচিত। দেখ অ্যান্সার 7,50,000 দিয়েছে। তুই দেখ কোশ্চেনে কি 7,50,000 দিয়েছে? কোশ্চেনে 7,50,000 দিয়েছে, তার মানে অ্যান্সারটা বলে দিয়েছি। ঠিক আছে, বলে দিয়েছি অ্যান্সারটা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আমি আমার হিসাবে কত বেরোচ্ছে আমি দেখি, তারপর বলে দিচ্ছি, ঠিক আছে তো। আমি তোকে বলছি, শুনবি কিন্তু। 15 নম্বর, আমার সঙ্গে সঙ্গে লিখতে পারিস, লেখ প্রথমে লেখ কস্ট অফ প্রোডাকশন, লেখ আমার সঙ্গে, লেখ প্রথমে লেখ কস্ট অফ প্রোডাকশন, আমার সঙ্গে সঙ্গে লেখ কস্ট অফ প্রোডাকশন। আমার মনে হলো অ্যান্সার বলে দিয়েছি, যা বলে দিচ্ছি। লেখ কস্ট অফ প্রোডাকশন, লেখ কস্ট অফ প্রোডাকশন কত ছিল বল অঙ্কে? 7,00,000। তোরা বলবি স্যার আপনি আগের অঙ্কগুলো শিখিয়েছিলেন, কি শিখিয়েছিলেন? কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে সেলিং খরচা যোগ করলে তাকে কি বলে? টোটাল কস্ট, তাই তো? কিন্তু তখন একটা কথা আমাকে জিজ্ঞাসা করেছিলি, স্যার বইতে না ওপেনিং স্টক ক্লোজিং স্টক নিয়েছে, আপনি দেননি কেন? এখন সেই কথাটা বলি, এখন সেই কথাটা বলবো। আমি তোকে কিছু উদাহরণ দিচ্ছি, কোশ্চেনে কি বলেছে কতগুলো ইউনিট তৈরি করেছে বলতো? কস্ট অফ প্রোডাকশন, হ্যাঁ বলেছে। এই দেখ তোকে বলছি, তুই 6,000টা ইউনিট কি করেছিস? তৈরি করেছিস। না না, ওপেনিং স্টক না, এই বছরই তুই ব্যবসা আরম্ভ করেছিস। প্রোডাকশন মানে তুই তৈরি করেছিস। তুই ধর 6,000 খানা ইউনিট তৈরি করেছিস। এবার তুই মার্কেটে সেই পেন গুলো বেচবি। তুই কতগুলো পেন বেচেছিস? তাহলে এখন কতগুলো পেন পড়ে আছে তোর কাছে? 1,000টা। এটাকে আমরা বলতে পারি আনসোল্ড গুডস। আনসোল্ড গুডস বলতে পারি, এটাকে আনসোল্ড গুডস বলতে পারি। বুঝতে পারলি আনসোল্ড গুডস কি করে বের করলাম? তুই তুই একটা সিম্পল জিনিস ভাব না, আজকে তুই ধর 6টা পেন তৈরি করেছিস, 5টা পেন বেচে দিলি, কতগুলো পেন পড়ে আছে? একটা পেন পড়ে আছে, এটা তো আনসোল্ড। আর এই আনসোল্ড গুডসটাকেই বলা হয় ক্লোজিং, এটাকেই বলা হয় ক্লোজিং স্টক, এটাকেই বলা হয় ক্লোজিং স্টক, ঠিক আছে। এইবার কি হবে, যখনই খরচাটা বের করবো, কস্ট অফ প্রোডাকশন কত বললাম? 7,00,000 টাকা। এইবার এই আনসোল্ড স্টক কত? 1,000। এইটার ভ্যালু বের করতে হবে, এটার ভ্যালু বের করবো কি করে? দেখ সিম্পল ব্যাপার, এখানে ওরা বইতে 7,50,000 অ্যান্সার দিয়ে 7,50,000 অ্যান্সার হবে না, তার পেছনে একটা লজিক আছে। তোকে সেই লজিকটার দিকে ফোকাস করতে হবে। আমি 7,00,000টা ইউনিট, আমার কস্ট অফ প্রোডাকশন কত? 7,00,000। কতগুলো ইউনিট? ব্যাকেটে লিখলাম 6,000 ইউনিট প্রডিউস, 6,000 ইউনিট প্রডিউস, মানে আমি কতগুলো ইউনিট তৈরি করেছি?
আমি কতগুলো ইউনিট তৈরি করেছি? এই তো 6,000। 6,000টা ইউনিট তৈরি করতে তো 7 লাখ টাকা খরচা হচ্ছে। তার মধ্যে তোর কি সব কটা ইউনিট বিক্রি করে দিয়েছিস? তুই বিক্রি তো করিসনি। তা কতগুলো ইউনিট বিক্রি করিস? 1000টা। এটা কয় বিক্রি? এটা কয় বেচবি? এবছর তুই 1000টা পেন বেচতে পারিস, কয় বেচবি পেনটা? পরের বছর বেচবি, তাই তো? তাহলে কি হবে? খরচা কমে যাচ্ছে। এর থেকে মাইনাস করতে হবে কি জানিস তো? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। কি মাইনাস করতে হবে? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। এর থেকে মাইনাস করতে হবে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। লেখ, কোনো অসুবিধা নেই। আগের গুলো প্রথমে বুঝতে অসুবিধা হচ্ছিল, তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে। এটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। মাইনাস দিয়ে লিখবি ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। মাইনাস দিয়ে লিখবি কি? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। লিখলি কি লিখবি? মাইনাস দিয়ে লিখবি ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। দেখ, তুই একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা কর। প্রফিট, আমরা যখনই কোনো প্রফিট বের করবো না, আমাকে দেখতে হবে এই যে এই 1000টা পেনটা আমি এই বছর বেচতে পারি, এই 1000টা পেন তো এই পরের, বাকি যে 1000টা পেন পড়লো, 1000টা পেন তো পরের বছর বেচবো। তাহলে তার খরচা আমি এবছর কেন নেবো? সেই খরচাটাকে এখন ক্যান্সেল করে দিতে হবে। এই 1000টার খরচা পরের বছর। তুই ভাব, তুই পেন তৈরি করছিস 6,000, তা 6,000টা পেন তৈরি করতে তো 7 লাখ টাকা খরচা হচ্ছে। তুই কি 6,000টা পেনই বেচেছিস? যদি 6,000টা পেন বেচতে তাহলে ঠিক ছিল। তুই না স্যার আমি 5,000টা পেন বেচি, তাহলে খরচা তো 5,000টা পেনের কস্ট অফ প্রোডাকশন নেওয়া হবে। তোর কস্ট অফ প্রোডাকশন তো 5,000টা পেনের নেওয়া উচিত। তো তুই 6,000টা পেনের নিয়েছিস, তাহলে কি করলো? সেক্ষেত্রে 1,000টা পেন বাদ দিয়ে দিবি, তাহলে বেরিয়ে যাবে answer। এটা হচ্ছে অরিজিনাল নিয়ম, ঠিক আছে তো? তাই এরপরে যত অঙ্ক করবে এরপরে সমস্ত ফিনিশ গুডসেরই আছে। তাহলে দেখ এটা কি করে বের করবো? আমাকে বের করতে হবে 1000টা পেনের দাম বের করতে। তাহলে এই যে 7 লাখ টাকা, কতগুলো পেনের দাম? এই 6,000টা পেনের দাম 7 লাখ টাকা। তাহলে 1000টা পেনের দাম কত? কি করে করবো? ছোটবেলায় কি করতো? ঐকিক নিয়ম করতো। 6,000টা পেনের দাম যদি 7 লাখ টাকা হয়, তাহলে 1000টা পেনের দাম কি করবি বল? 6,000টা পেনের দাম 7 লাখ টাকা, লিখে লিখে দেখা। ছোটবেলায় ঐকিক নিয়ম যেমন করতি, তোরা বলতে কি এই দেখ, লিখতি না 6,000টা পেনের দাম কত? 7 লাখ টাকা। 7 লাখ টাকা ছিল তো? তাহলে একটা পেনের দাম কত? 7 লাখ বাই 6,000, তাহলে 1,000টা পেনের দাম। কি বুঝিস? হ্যাঁ। 6,000টা পেন তৈরি করতে তোর খরচ হয়েছে 7 লাখ টাকা। তাহলে নিচে 1000টা পেনে কত খরচা হবে? 7 লাখ বাই 6,000 ইন্টু 100। লেখ, নিচে লেখ, নিচে লেখ, কি করে বের করলাম এটা লেখ। এইভাবে ঐকিক নিয়মের মতন দেখি রাখতো, তোর বুঝতে সুবিধা হবে। লেখ 6,000টা পেন তৈরি করতে খরচা হয়েছে, ড্যাশ দিয়ে দে 7 লাখ টাকা। ঠিক আছে, একটা করতে কত? 7 লাখ বাই 6,000 ইন্টু 1000। কত হচ্ছে? ক্যালকুলেটর নেই? ক্যালকুলেটর বের করে। দেখছি আমি কত করে হচ্ছে। 7 লাখ বাই 6,000, তাই তো? ইন্টু 1,000। 1,16,667, তাই তো? 1,16,667, 67। মানে ওখানে বেরিয়েছে 116,666.66666। তার মানে কি আমি পয়েন্টের পর 6 আছে, মানে 5-এর বেশি থাকলে 1 বাড়াতে পারি। তাই লিখলাম 1,16,667। কি লিখলাম বল? এখানে যে বইতে অ্যান্সার দিয়েছে না, বইতে কি ভুল দিয়েছে? বইতে উচিত ছিল কি বলতো? ওরা ভুল করেছে অঙ্কে, বইতে ভুল করেছে। বইতে দুটোই 6,000 করা উচিত, নাহলে দুটোই 5,000 করা উচিত। বুঝতে পারলি? এইরকম ভুল দিয়েছে বই। অ্যাকচুয়ালি কোশ্চেন করা উচিত ছিল বলতো, বইতে দুটোই ইউনিট প্রডিউস দুটোই 5,000 হওয়া উচিত ছিল, ঠিক আছে তো? ওরা যে কোশ্চেনে অ্যান্সার দিয়েছে ভুল দিয়েছে। 16,667।
তাহলে লেখ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস লেখ 1,16,000, এই মেন অঙ্কে লেখ মেন অঙ্কে মাইনাস করে দিলাম না ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 1,16,667, ঠিক আছে, মাইনাস করে 7 লাখ মাইনাস 1,16,667 কত হচ্ছে 5,83,333, ঠিক আছে। কি লিখলাম 5,83,333। তো কস্ট অফ প্রোডাকশন থেকে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বাদ দিলাম, বাদ দিলে তাকে কি বলে নতুন একটা, মানে এই জায়গাটা নতুন আসে, কেননা আগে যতগুলো অঙ্ক করলাম না সব কোনোটাতে ফিনিশ গুডস ছিল না, এখানে ফিনিশ গুডস নতুন অ্যাড হয়েছে, ফিনিশ গুডস, ঠিক আছে। তো এই কত হলো তোর কি হলো ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস করার পর কত পেয়েছি 5,83,333, যেটা বেরোলো তাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড, যেটা বেরোলো তাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। যেটা বেরোলো তাকে বলা হয় কস্ট অফ গুডস। এখন তুই বলি স্যার আগের অঙ্কের গুলো আসেনি কেন? আগের অঙ্কে কি ছিল? আগের অঙ্কে ফিনিশ গুডস ছিল, এই অঙ্কে ফিনিশ গুডস ছিল বলে নতুন পয়েন্ট অ্যাড হয়েছে, ঠিক আছে তো, নতুন পয়েন্ট অ্যাড হয়েছে। তাহলে কি হলো কস্ট অফ গুডস সোল্ড হলো। এরপরে কি করতে হবে? এরপরে সেলিং খরচা যোগ করতে হবে। এরপরে কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে কি করবি সেলিং এক্সপেন্সেস লিখে সেলিং এক্সপেন্সেস যোগ কর। কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে যোগ দিয়ে লেখ সেলিং এক্সপেন্সেস, ঠিক আছে, সেলিং এক্সপেন্স লিখেছিস তো? ওই তো বললাম তোকে, তো বুঝিয়েছিলাম 50,000 টাকা বলেছিলাম না, 5,000 ইন্টু 10 50,000 টাকা লেখ, 5,000 ইন্টু 10 50,000 যোগ কর 583,333 যোগ 50,000 কত হচ্ছে 633,333। 6 এর পর 5টা 3, 6 তারপর 5টা 3 লেখ, যোগ করলে 6 তারপর 5টা 3, যেটা বেরোলো তাকে বলে টোটাল কস্ট, ঠিক আছে, যেটা বেরোলো তাকে বলে টোটাল। তাহলে দেখলি অ্যান্সার ভুল দিয়েছিল ওরা, আমি বললাম অ্যান্সার ভুল দিয়েছে, কিন্তু ভুল অ্যান্সার দিয়েছে বই, ঠিক আছে। 15 নম্বর হলো। 16 নম্বরটা কি বলে দেখ, 16 নম্বরটা কি বলে দেখ, চল 16 নম্বরটা ভালো অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা আবার বইতে ঠিক দিয়েছে, সেম অঙ্ক কিন্তু বইতে এটা ঠিক দিয়েছে। দেখ আগের অঙ্কটা কোশ্চেনটা একটু ভুল লেখা ছিল, এই না ওরা ওরকম অ্যান্সার দিচ্ছে। 16 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলছে, ঠিক আছে। এক্সাম্পল 16 কি বলেছে দেখ, কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ। বলছে কস্ট অফ প্রোডাকশন কত বলেছে অঙ্কে 23,10,000 বলেছে, কস্ট অফ প্রোডাকশন 23,10,000, তাহলে লেখ অঙ্ক আরম্ভ কর, একটা করে লাইন, মানে পুরো পড়লে বুঝতে পারবি না। 16 নম্বরটা লেখ, প্রথমে লেখ কস্ট অফ প্রোডাকশন, লেখ কস্ট অফ প্রোডাকশন কত বলেছে বল, কস্ট অফ প্রোডাকশন লেখ 23,10,000, কস্ট অফ প্রোডাকশন লেখ 23,10,000, ঠিক আছে। তারপর কোশ্চেন পর, তারপর কি বলেছে পর, কস্ট অফ প্রোডাকশন পর স্যার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বলে 10 টাকা পার ইউনিট সোল, আগের মতন। তাহলে কি বলছে পার ইউনিট সোল, দেখেছিস কি বলেছে একটা ইউনিট বিক্রি করতে 10 টাকা খরচা হয়, তুই কতগুলো ইউনিট বিক্রি করেছিস 9,000, তাহলে একটা বিক্রি করে 10 টাকা খরচা হলে 90,000 টাকা খরচা হবে। কিন্তু আগে আগে তো করবি না, তুই তুই তৈরি করেছিস কতগুলো 10,000টা তৈরি করে 9,000টা বেচেছিস, তাহলে কতগুলো পড়ে আছে, পুরো আগের মতন অঙ্ক, পুরো আগের মতন কি করে করতে হবে, তাহলে 10,000টা তৈরি করে তুই 9,000টা বেচেছিস, কতগুলো পড়ে আছে 1,000টা, এটাকে কি বলে আনসোল্ড গুডস, তাই তো। তাহলে কি করলাম পুরো আগের অঙ্কটা দেখে দেখে করতে হতো। তাহলে কি লেখা ছিল আমাদের আগের অঙ্কটায় মাইনাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, লেখ মাইনাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, কি লিখলাম মাইনাস দিলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, পুরো সেম টু সেম, মাইনাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ঠিক আছে। আচ্ছা বল দেখি আমাকে কোশ্চেনটা পড়ে, অঙ্কে ইউনিট প্রডিউস কত বলেছিল, না না ইউনিট প্রডিউস কত বলেছিল 10,000, তাই তো, ইউনিট প্রডিউস বলেছিল তোর 10,000, তাহলে কস্ট অফ প্রোডাকশনের ব্র্যাকেটে লিখবো 10,000, পুরো আগের অঙ্কটার মতন 10,000 ইউনিট প্রডিউসড, কি লিখবো 10,000 ইউনিট প্রডিউস, আগের অঙ্কটা লিখে দিলি 6,000 ইউনিট প্রডিউস, এই অঙ্কটা লিখবো তাহলে 10,000 ইউনিট প্রডিউস, বুঝেছিস কি লিখলাম, কি করবো ঐকিক নিয়ম করবো, কি করে ঐকিক নিয়ম করবো, 10,000টা তৈরি করতে খরচা হয় 23,10,000,
তাহলে বল একবারে করতে পারবি? দেখ না, মনে কর না। আচ্ছা লিখে দেখিয়ে দিচ্ছি। 10,000টা তৈরি করতে খরচা হয় 23,10,000। ঠিক আছে, এই আমি ঐকিক নিয়ম করছি, দেখ এবার ঐকিক নিয়ম। 10,000টা তৈরি করতে খরচা হচ্ছে 23,10,000, ঠিক আছে। তাহলে একটা তৈরি করতে কত খরচা হবে? 23,10,000 বাই 10,000, ঠিক আছে। 23,10,000 বাই 10,000, কিন্তু কতগুলো বেঁচে আছে? 1,000, হাজারে কত বুঝতে পেরেছো? কত হচ্ছে বলো? তিনটে শূন্য, এই তিনটে শূন্য কেটে গেল, আর এই একটা শূন্য কেটে গেল, তার মানে কত হচ্ছে? 2,31,000, দেখতো। এটা করে দেখি 2,31,000 বেরোচ্ছে কিনা, বলি যখন। 2,31,000। তাহলে এখানে কি লিখবো? উপরে লিখবো 2,31,000। তাহলে 23,10,000 থেকে 2,31,000 বাদ। 2,31,000 বাদ দে। মাইনাস করবি 2,31,000, 2,31,000 বাদ দিয়ে এবার কত হচ্ছে? 79,000। 20,79,000, তাই তো? 20,79,000। এটাকে কি বলা হয়? আগের অঙ্কটা পুরো দেখে দেখে লিখতে পারবি, কস্ট অফ গুডস সোল্ড। এটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। সবসময় মাথায় রাখবি, যদি ক্লোজিং স্টক থাকে, একটা সিম্পল জিনিস, ক্লোজিং স্টক থাকা মানে কি? এই প্রোডাক্টটা এবছর বেচিনি, এই প্রোডাক্টটা পরের বছর বেচেছি। তো যেই প্রোডাক্টটা এবছর বেচিনি সেইটা এই কস্টের মধ্যে নেবো কেন? যেই প্রোডাক্ট তুই এবছর বেচিস, এই প্রোডাক্টটা তো বেচবি পরের বছর গিয়ে, তাই না? তো পরের বছর প্রফিট ক্যালকুলেট করতে লাগবে এই 1,000টা, বুঝতে পারলি তো? তাই এই বছর যেই প্রোডাক্টটা বেচিস সেটা বাদ দিয়ে দিতে হয়, ঠিক আছে। মানে ক্লোজিং স্টক সবসময় বাদ দিতে, কারণটা বলতে, তোকে যদি কখনো কেউ জিজ্ঞাসা করে ক্লোজিং স্টকটা কেন বাদ দিলা, বলবি যে আমি তো এই এই 1,000টা ইউনিট তো আমি এবছর বেচতে পারিনি, এই 1,000টা ইউনিট তো পরের বছর বেচবো। তাহলে 1,000টা ইউনিট যদি এবছর নিয়ে নিই, তাহলে তোমার প্রফিট তো কমে যাবে। তবে এই অরিজিনাল অ্যাকচুয়াল ভালো ঠিক মতো প্রফিট বের করার জন্য, ঠিক আছে তো? তাহলে কি বললে? এটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, 20,79,000 বেরিয়েছিল, এর সাথে কি যোগ করবো বল? সেলিং এক্সপেন্সেস। এর সাথে যোগ করবো কি? সেলিং এক্সপেন্সেস। তাহলে বল অঙ্কে সেলিং এক্সপেন্স কত ছিল অঙ্কে? 9,000টা ইউনিট 10 টাকা করবে, 90,000 টাকা, ঠিক আছে। করে ফেলছিস? 9,000টা ইউনিট 10 টাকা করে, 90,000 টাকা। মনে হচ্ছে কিছু ভুল করেছি। 23,10,000 মাইনাস 2,31,000, না না ঠিকই করেছি, 20,79,000 যোগ 90,000, 21,69,000, ঠিকই করেছে। এটা হবে 21,69,000। এটাকে বলে টোটাল প্রফিট। হ্যাঁ বল, কিছু বলবি? 21,69,000 মোটামুটি বুঝতে পেরেছিস সেটা? দেখে নেই, কারণ ডাউট ডাউট থাকলে জিজ্ঞেস করতে পেরেছিস কোশ্চেনে। এই কোশ্চেনটাই কোনো রকমের কিছু ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারিস, ঠিক আছে। তোকে কি বের করতে বলছিল বলতো 16 নম্বরটা? ঠিক আছে, দেখ কস্ট পার ইউনিট হবে না, এটা এই বের করতে হবে এখানে তোর। ওরাও বলেছে যে কস্ট, টোটাল কস্ট বের করতে বল। টোটাল কস্ট বের করে দিলাম, পরবর্তী সময় পাবো। আরে কস্ট পার ইউনিট কি, যেটা বেরোলো সেটাকে ভাগ করে দিবে ইউনিট নিয়ে। কথা বলবে স্কুল তাহলে। তাহলে যে কটা অঙ্ক করালাম, কটা করালাম বলে আজকে? 5 থেকে 16। ও ওটা বাদে নর্মাল, যাই হোক 4 থেকে। তাহলে 4 থেকে 16, তো এই কটা অঙ্ক বাড়িতে আরো একবার করবো, হ্যাঁ টোটাল কষ্ট হবে। ঠিক আছে, এত অব্দি বুঝতে পারলি তো? এই অঙ্ক, যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো তোকে বাড়িতে দেখতে হবে।
এটা কস পার ইউনিট সেল দিয়ে ভাগ করলে কস পার ইউনিট এরকম করে। এর পরবর্তী অঙ্ক আমরা পাবো, ঠিক আছে তো? আচ্ছা, কত নম্বর অঙ্ক? 16 নম্বর অঙ্ক হলো, যে কটা অঙ্ক করালাম সেই অঙ্কগুলো বাড়িতে আরো একবার প্র্যাকটিস করে, তাহলে তুই পরের দিনের অঙ্কগুলো করতে পারবি। 7 দিন, এবার যদি তুই অঙ্কগুলো আজকে যদি না করিস, আজকে না করিস তাহলে ভুলে যাবি কিন্তু। যার পরের সপ্তাহে পড়া, যেমন কষ্টের পড়া বুধবার, এবার তুই যদি মঙ্গলবার নিয়ে বসিস তাহলে পুরো ভুলে যাবি, মনে পড়বে না, কিছু কিচ্ছু মনে পড়বে না। সুতরাং আজকেই তোকে এগুলো নিয়ে বসতে হবে, ঠিক আছে?